এক জাট ও স্বর্ণকারের কাহিনী। একবার এক জাট এবং এক স্বর্ণকারে গভীর বন্ধুত্ব ছিল। একদা জাট স্বর্ণকারের বাড়িতে গেলে স্বর্ণকার তার বন্ধুর খুবই প্রশংসা করে। এরপর খাওয়ার সময় এক সোনার থালায় ওই জাটকে খাবার পরিবেশন করে। এবার সেই থালায় জাটের চোখ যেতেই সে মনে মনে ভাবল, এই স্বর্ণ থালাটি তো খুবই সুন্দর, তাই কিভাবে সে এটিকে চুরি করবে। স্বর্ণকারও সেই জাটের চোখ দেখে চুরির সম্ভাবনা দেখতে পেলেন। সে ভাবল, রাতে খাওয়ার পরেই জাট নিশ্চয়ই এই থালিটি চুরি করার চেষ্টা করবে। স্বর্ণকারও এবার চালাকি করে কাজ করলেন। সেই থালায় সে জল পূর্ণ করে রাখে এবং একটি হাঁড়ির ওপর রেখে দেয়, আর সেই হাঁড়ির ওপর তার খাট বিছিয়ে শুয়ে পড়ে। স্বর্ণকার মনে মনে ভাবল, আমার বন্ধু যদি এই থালাটি চুরি করতে আসে তবে আমি জল পড়ে যাওয়ার শব্দে জেগে উঠব। এখন জাট রাতে ঘুম থেকে উঠে আলতো করে থালা ছুঁয়ে দেখতে পেল সেটি জলে ভরা। জাট চুলার কাছে গিয়ে ছাই ছেঁকে নিয়ে এসে থালায় ঢেলে দিল অল্প অল্প করে। অবশেষে ছাই সমস্ত জল শুকে নিল। জাট এমনভাবে প্লেটটি সরিয়ে ফেলল যে স্বর্ণকারও খেয়াল করতে পারল না। সকালে ঘুম থেকে উঠে স্বর্ণকার দেখতে পেল সেই স্বর্ণের থালাটি আর সেখানে নেই। রাতেই গ্রামের বাইরে একটি জলের গর্তে সেই থালা লুকিয়ে রেখে এসেছিল জাট, আর এ সময় তার পায়ে জল আর ভেজা কাদার মাটি চিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। এখন যা ঘটল তা হলো, ঘুমন্ত অবস্থায় জাটের একটা পা বিছানার চাদরের বাইরে চলে আসে। স্বর্ণকার জাটের পায়ে জলে ও কাদার দাগ দেখতে পেলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে থালাটি জলের গর্তে পুঁতে রাখা হয়েছে। তিনি একটি তুলোতে সুতো দিয়ে জল এবং পায়ের ছাপ মাপলেন এবং পায়ের ছাপ দেখে ওই গর্ত খুঁজে ফেললেন, আর গর্তে প্রবেশ করার পর জলে ঝাঁকুনি দিয়ে প্লেটটি খুঁজে পেলেন। এবার জাটেরও ঘুম ভাঙল সকালে, আর জেগে উঠে স্বর্ণকারকে বলল, ভাই, আমি এখন চলে যাচ্ছি। স্বর্ণকার বললেন, ভাই, আর অন্তত একদিন থাকো, এত তাড়া কিসের? কাল না হয় চলে যেও। জাট আরও একদিন ওই স্বর্ণকারের বাড়িতে থাকতে রাজি হলো। সন্ধ্যায় স্বর্ণকার ওই একই থালায় খাবার দিলেন। জাট সেই একই প্লেট দেখে তো অবাক। তিনি স্বর্ণকারকে জিজ্ঞাসা করলেন, ভাই, একটা কথা বলুন তো, আপনার বাড়িতে এইরকম কত সোনার থালা আছে? স্বর্ণকার এর কারণ জিজ্ঞেস করলে জাট বলে, কারণ গত রাতে একটা থালা আমি চুরি করেছিলাম। এবার স্বর্ণকার বলে, ওই থালা তো আমি তোমার সেই লুকোনো গর্ত থেকে বের করে এনেছি, যেটি তুমি গত রাতে ওই গর্তে লুকিয়ে এসেছিলে। এতে জাট বলল, আমি তো নিজেকে বেশি চালাক বলে মনে করতাম, কিন্তু ভাই, আপনি তো আমার শিক্ষক হয়ে গেলেন। আমাদের উভয়ের চতুরতার জন্য এক কাজ করা যাক, কিছু একটা ব্যবসা করা যাক। এই বিষয়ে স্বর্ণকারও রাজি হলেন এবং উভয়েই তারা ব্যবসা করতে নিজ নিজ বাসা ছেড়ে দিলেন। হাঁটতে হাঁটতে তারা একটা শহরে পৌঁছালো এবং সামনে যেতেই তারা দেখল সেখানে অনেক লোক আসছে। লোকজন মৃতদেহ নিয়ে শ্মশানের দিকে যাচ্ছিল। স্বর্ণকার জাটকে বলল, মনে হয় খুব ধনী লোক কেউ মারা গেছে, আমরা এখান থেকে আমাদের ব্যবসা শুরু করি। শ্মশানে গিয়ে যেখানে মৃতদেহ পোড়ানো হয়েছিল সেখানে দুজনে মিলে একটি সুড়ঙ্গ তৈরি করলেন। সেই সুড়ঙ্গে বসার জন্য স্বর্ণকারকে তৈরি করা হয়েছিল। জাট এবার শেঠ সম্পর্কে সব কিছু জানতে পেরে তিনি শেঠের বাড়িতে পৌঁছে যান। সেখানে এসে জিজ্ঞেস করলেন, শেঠজি কোথায়? ঠিক সেই মুহূর্তে শেঠের ছেলেরা বলল, আরে, আমার পিতা তো মারা গেছে, আর আমরা তো তাকে এইমাত্র পুড়িয়ে এলাম। এটা শুনে ওই জাট খুব জোরে জোরে কাঁদতে লাগলো। শেঠের ছেলেরা তাকে কাঁদার কারণ জিজ্ঞেস করলেন। জাট বলল, শেঠের কাছে আমার 50,000 টাকা আছে। তখনই শেঠের ছেলেরা বলল, টাকা পিতার কাছে জমা হলে ওই টাকা নিশ্চয়ই পাবে। এরপরই জমার খাতা দেখা হলো, কিন্তু ওই ব্যক্তির নামে টাকা জমা হওয়ার কোনো কথাও লেখা ছিল না। তখন জাট বলল, শেঠজি হয়তো আমার টাকা বইয়ে লেখাননি, কিন্তু আমি তো তাকে টাকা দিয়েছি। আচ্ছা, তোমরা সবাই আমার সাথে শ্মশানে এসো। আমার টাকা যদি সত্যি হয় শেঠজি তা নিজেই বলবেন। শেঠের ছেলেরাও ওই কথায় রাজি হয়ে গেলেন এবং তারা একসাথে ওই শ্মশানে পৌঁছে গেল। শেঠের ছেলেরা ওই জাটকে চিতার কাছে নিয়ে গেল।
সীতার কাছে দাঁড়িয়ে জাট জোরে জোরে ডাকলেন, আরে শেঠজি, আপনার কাছে যে 50,000 টাকা জমা রেখেছিলাম তা খাতায় পাওয়া যাচ্ছে না। আমি যদি সত্যি বলি তবে হ্যাঁ বলুন, অন্যথায় না বলুন। চিতার কাছে সুড়ঙ্গ আগেই করা ছিল। এবার ওখানে বসে থাকা স্বর্ণকার উত্তর দিল, বাচ্চারা, এই লোকের টাকা আমার কাছে জমা ছিল, ওকে ওনার টাকা ফেরত দিয়ে দাও, তা না হলে আমাকে জাহান্নামে যেতে হবে। এই কথা শুনে সেটের ছেলেরা তা মানতে বাধ্য হলো এবং তাদের টাকা দিতে বাধ্য হলো। এরপরই তারা বাড়িতে এসে ওই জাটকে 50,000 টাকা দিয়ে দেন। টাকা পাওয়ার পর জাট ভাবল স্বর্ণকার মরে যাক, কিন্তু সে এবার ওই সুযোগে সমস্ত টাকা নিজের বাড়িতে নিয়ে চলে যায়। এখানে স্বর্ণকারও ভেবেছিল যে ওই জাট নিশ্চয়ই এত টাকা নিয়ে আর আমার কাছে ফিরে আসবে না, এখন তাই অন্য কোনো সমাধান ভাবা উচিত। স্বর্ণকার তখন খুব ভালো ও দামি জুতা কিনল এবং সেগুলো নিয়ে সে সেই পথেই চলল যা জাটের গ্রামের দিকে গিয়েছিল। পথের এক জায়গায় স্বর্ণকার জোড়া জুতো থেকে একটি মাত্র জুতো ফেলে দেয় আর অন্য জুতোটি প্রায় 200 গজ দূরত্বে ফেলে দেয়। এরপর এক জায়গায় লুকিয়ে বসে। জাট এবার টাকার বান্ডিল নিয়ে আসতে থাকে আর রাস্তার ওপর একটা সুন্দর দামি জুতো পরে থাকতে দেখেন। জুতোগুলো তার খুব পছন্দ হলো, কিন্তু একটি জুতো সে নিয়ে আর কী করতে পারে, তাই সেটা ছেড়ে দিয়ে সে আগে এগিয়ে গেল। আর কিছু দূর এগিয়ে গিয়ে সে অন্য আরেকটি জুতাও রাস্তায় পড়ে থাকতে দেখতে পেল। জাট ভাবল, এই জুতো দুটি তো একই। এটা চিন্তা করে সে তার টাকাটা ওখানে ওই জুতোর মধ্যে লুকিয়ে রেখে দেয় আর অন্য জুতোটি আনতে চলে যায়। ওখানে জাট টাকা ফেলে প্রথমের জুতো আনতে গেলে এখানে টাকার বান্ডিল স্বর্ণকার উঠিয়ে নিয়ে তার বাড়ি চলে যায়। এরপর স্বর্ণকার বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বললেন এবং তাকে বলে, জাট এখানে এলে সে যেন আমার সম্পর্কে কিছু কথাও না বলে, আর আমি গিয়ে এখন একটা কূপের মধ্যে লুকাচ্ছি, আর তুমি কিছুদিনের জন্য আমার খাবার সেখানে পৌঁছে দেবে। এই বলে সে টাকাটা একটা পাত্রে রেখে উঠানের মাঝখানে পুঁতে দিল। এরপর সে গিয়ে জলবিহীন একটি কূপে লুকিয়ে পড়ল। অন্যদিকে জাট যখন প্রথম জুতো নিয়ে ভিজছিল তখন সেখানে সে আর টাকার বান্ডিলটি দেখতে পেল না। আর এসব যে স্বর্ণকারের কাজ ছিল তা বুঝতে আর জাটের বেশি সময় লাগলো না। জাট সোজা চলে গেল স্বর্ণকারের বাড়িতে। স্বর্ণকারের স্ত্রী যখন জাটকে ঘরে আসতে দেখল, তিনি বললেন, তুমি আমার স্বামীকে ছেড়ে কিভাবে চলে এলে? জাট উত্তর দিল, সে কি, তোমার স্বামী এখনো বাড়িতে আসেনি? স্বর্ণকারের স্ত্রী বললেন, না, সে তো এখনো বাড়িতে আসেননি। জাট বুঝল স্বর্ণকারের বউ মিথ্যা বলছে, সে নিশ্চয়ই এসেছে, কিন্তু তার আর অন্য কোনো বিকল্প ছিল না। কিন্তু সে সিদ্ধান্ত নিল কিছু একটা ক্লু না হওয়া পর্যন্ত সে সেখান থেকে যাবে না। স্বর্ণকারের স্ত্রী প্রতিদিন রান্না করার পর খাবার নিয়ে তার স্বামীকে দিতে চায়। এই ছিল তার প্রতিদিনের কাজ। অনেক দিন এভাবে কেটে গেল। একদিন জাট নীরবে স্বর্ণকারের স্ত্রীর পিছু নিল এবং সে দেখল যে সে কূপের কাছে গিয়ে স্বর্ণকারের স্ত্রীকে ডাক দিল, এই খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। জাট পুরো ব্যাপারটা বুঝল এবং পরের দিন ওই একই কাপড় পরে জাট খাবার নিয়ে এলো আর ধীর স্বরে তার স্ত্রীর গলায় বলতে লাগলো, খাবারটা খেয়ে নাও। আর শোনো, আমি আর সংসার চালাতে পারছি না, আমার কাছে আর কোনো টাকা নেই, এখন আমি কি করব বলো? স্বর্ণকার তখনই কূপ থেকে বলল, আমাদের উঠোনের মধ্যে এক পাত্রের মধ্যে আমি কিছু টাকা রেখে এসেছি, তুমি ওখান থেকে কিছু টাকা নিয়ে নাও। এই কথা শুনে জাট সব বুঝে গেল। জাট এবার লুকিয়ে ওই টাকা নিতে চলে গেল। ঠিক কিছুক্ষণ পরেই ওই স্বর্ণকারের স্ত্রী সেখানে এলো আর তার স্বামীকে খাবার দিয়ে বলল, এই নাও তোমার খাবার, খেয়ে নাও। একথা শুনে স্বামী বলতে থাকে, তুমি এই তো খাবার নিয়ে এসেছিলে, এখন আবার এনেছো? স্বর্ণকারের স্ত্রী বললেন, আমি আবার কখন এলাম? স্বর্ণকার তৎক্ষণাৎ বুঝতে পারল যে তার মানে জাট কৌশলে টাকা নিয়ে গেছে। তখন স্বর্ণকার বলল, হে ভগবান, আমাকে দ্রুত কূপ থেকে বের করে দাও। আরে ওই জাট বেটা ঠিক তোমার মতন কাপড় পরে এসেছিল, সে আমাকে খুব বোকা বানিয়ে চলে গেছে।
এত সময় সব টাকা সে নিয়ে গেছে নিশ্চয়ই। তারপর সে বাসায় এসে দেখলেন তাদের উঠোন খোঁড়াখুড়ি হয়ে পড়ে আছে এবং সব টাকাও উধাও। এবার স্বর্ণকার মাথায় হাত দিয়ে সেখানে কাঁদতে বসে গেলেন আর বলতে লাগলেন, এতদিন আমি জাটের গুরু ছিলাম, এবার যে আমি তার কাছে ছাত্র হয়ে গেলাম। তো বন্ধুরা, জাট ও স্বর্ণকার এই কাহিনীটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।